গ্রেফতার এবং হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন। অনেকে দেশে ফেরার পরে গ্রেফতার হয়েছেন, অনেকে আবার দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। শেখ হাসিনার নির্দেশনার পর থেকে নেতাকর্মীদের দেশে ফিরে আসার ঢল নানা প্রশ্ন তৈরি করেছে। তবে কি নতুনভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নিখিল ভাই। আমি নেতা না, আমি অভিনেতা। আর সংক্ষিপ্ত কথা বলতে হবে, কাজ হবে না। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। এখন জয়কাল, জয়কাল। আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশ में तारिक रहमान साहब बैठे हैं। আজ বাংলাদেশে তারেক রহমান একজন প্রধান নেতা, যিনি সাহসী মায়ের সন্তান। প্রয়াত বেগম খালেদা জিয়া কেবল আপনাদেরই মা ছিলেন না, তিনি আমাদেরও নেত্রী। আমি তারেক রহমানকে মনে করিয়ে দিতে চাই, আপনার বাবা পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্বের স্মরণে ইসলামাবাদে একটি গাছ রোপণ করেছিলেন। আপনার মা যখন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফর করেছেন, তখন তিনি চারা গাছটিতে পানি দিয়েছেন। সেই গাছটি আজ আপনার জন্য অপেক্ষা করছে। आज वो दरख्त आपका भी मंदिर है। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, 2003 থেকে 2005 সাল পর্যন্ত আপনার মা এই অঞ্চলে পাকিস্তান ও বাংলাদেশকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করার উদ্দেশ্যে পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ অর্থনৈতিক ফোরাম গঠন করেছিলেন। আজ শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা, মৌলবাদী সংগঠনের প্রভাব, এই বিষয়গুলি বহুদিন ধরে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছেন, সীমান্ত পারের মৌলবাদী প্রভাব, বেআইনি অনুপ্রবেশ কিংবা রাজ্যের ভিতরে সক্রিয় সন্দেহভাজন নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে প্রশাসন এখন আরও কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে ভবানীপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় দাঁড়িয়ে এমন মন্তব্য করার কার্যত নিজের নতুন ঘাঁটিকে শক্ত বার্তা দেওয়ার কৌশল বলে মনে করা হচ্ছে। আর বিজেপি দাবি করছে, আসলে শুভেন্দু অধিকারী জাতীয় নিরাপত্তা ও রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে কোনো আপোষ করা যাবে না, এই বার্তাই তিনি দিতে চেয়েছেন। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হটাও, যাও जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। সাম্প্রতিক সময় অনুপ্রবেশ ইস্যু, সীমান্ত ঘেঁষা এলাকায় সন্দেহভাজন কার্যকলাপ, বিভিন্ন তদন্তে উঠে আসা তথ্যকে সামনে রেখেই বিজেপি নেতৃত্ব বারবার কঠোর অবস্থানের কথা আগেও বলেছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর আবারও দিলেন কড়া বার্তা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। अरे भाई, मैं डरने वाला आदमी नहीं हूँ, झुकने वाला आदमी नहीं हूँ, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा करेगा करेगा। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই মন্তব্য প্রশাসনিক শক্তি ও জিরো টলারেন্সের বার্তায়। আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যাবেন এবং জনগণের ক্ষমতা উনি আবার ফিরিয়ে নিয়ে আসবেন, এবং আমি মনে করি এখন উনি বৈধ প্রধানমন্ত্রী। ধন্যবাদ। এই সংসদের মেয়াদ মাত্র গেল 2.5 মাস। আমরা চাইনি, এখনই আপনাদেরকে শক্ত করে ধরতে আমরা সুযোগ দিতে চেয়েছি যে আপনারা আপনাদের ভুলকে সংশোধন করুন। মনে রাখবেন, আমাদের এই উদারতা যেন কোনো দুর্বলতা হিসেবে আপনাদের কাছে ধরা না দেয়। ভালো কাজ করবেন, আমরা পানির মতো তরল। মন্দ এবং অন্যায় কাজ করবেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমরা ইস্পাতের চাইতেও কঠিন হয়ে দাঁড়াবো। শেখ হাসিনা উকিঝুঁকি করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলবো, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে, তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারা প্রথমে বাংলাদেশে এসে তারেক রহমানকে হত্যা করবে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় জিয়াউর রহমানকে কারা হত্যা করেছিল। বেঈমান বিশ্বাসঘাতকদের দল হচ্ছে বিজেপি। এই যে মুসলমানদের উপরে বিজেপির এত রাগ কেন? বিজেপি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেঈমানি বিশ্বাসঘাতকতা করেছে। ওদের যে নেতা সাভারকার 13টা চিঠি লিখেছে, হে ব্রিটিশ সরকার আমাকে জীবন ভিক্ষা দিন, আমি আপনার চিরকাল দাস হয়ে থাকবো। এরা হচ্ছে ব্রিটিশের দালাল, ইংরেজদের দালাল। 48 ঘন্টায় জামাত ইসলামীর পক্ষে, জামাত ইসলামীর রাজনীতির পক্ষে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সরল তাৎপর্য হচ্ছে, বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট এবং ধ্রুব সত্য কথা। বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে, এটা কেউ ঠেকাতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রেফতার এবং হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে শুরু করেছেন। অনেকে দেশে ফেরার পরে গ্রেফতার হয়েছেন, অনেকে আবার দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। শেখ হাসিনার নির্দেশনার পর থেকে নেতাকর্মীদের দেশে ফিরে আসার ঢল নানা প্রশ্ন তৈরি করেছে। তবে কি নতুনভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতিতে সক্রিয় হবে আওয়ামী লীগ? 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক দেশ ছেড়ে পালিয়ে যান। অধিকাংশেরই গন্তব্য ছিল প্রতিবেশী দেশ ভারত। এদের বেশিরভাগই কলকাতায় আশ্রয় নেন।
এবং এই শহরেই দীর্ঘদিন আত্মগোপনে আছেন বলে জানা গেছে। দলটির নেতারা গণমাধ্যমে জানান, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ প্রায় 2000 দলীয় পদধারী নেতা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এর বাইরে আরো কয়েক হাজার নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে আছেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় শেখ হাসিনা প্রবাসে থাকা দলের নেতাদের দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। একই সাথে তিনি নিজেও খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে ঘোষণা করেন। আর সর্বশেষ গত 15ই মে আরেক ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনই শেষ নয়, আবারও নির্বাচন হবে, আবারও ফিরবে আওয়ামী লীগ। তিনি দাবি করেন, অতীতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ সফল হয়নি। শেখ হাসিনার এই দেশে ফেরা এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনার পর দলের ভেতরে এবং বাইরে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনার পরিবারের কোনো সদস্য বা আত্মীয় যারা গত 15 বছর ধরে দলের বড় পদে ছিলেন, মন্ত্রী বা সংসদ সদস্য হয়েছিলেন, তারা কেন দেশে ফিরছেন না বা রাজপথে নামছেন না। অন্যদিকে আওয়ামী বিরোধী অংশ বলছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, দুর্নীতি, সন্ত্রাস সহ নানা ধরনের অভিযোগ আছে দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে। কাজেই দেশে ফেরামাত্র গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলছে তারা। বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকবারই বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু আওয়ামী লীগ তার কৃতকর্মের কারণেই জনগণের কাছে ধিকৃত হয়ে রাজনীতি থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ একটি মাফিয়া দলে পরিণত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধে 2025 সালের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়ে শেখ হাসিনার ভার্চুয়াল বার্তা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় আছে। পুলিশ সদর দপ্তর থেকে থানাগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে যেন জামিন পাওয়া সক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে নজরদারি বাড়ানো হয়। প্রয়োজনে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়, যাতে তারা নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। কিন্তু এই নির্দেশনা থাকার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা থামছে না। 16 মে লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসার পর গ্রেপ্তার হন আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই এর প্রধান নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস। আওয়ামী লীগ সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি নিয়োগ দিয়েছিল। গ্রেপ্তারের সময়ও তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল। বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হাই খোকন গ্রেপ্তার হন এবছরের 8 মে। 26 এপ্রিল গ্রেপ্তার হন লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল সারওয়ার আলম। 26শে মার্চ গ্রেপ্তার হন রংপুরের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম। 20শে মার্চ যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 5 আগস্টের পর ভারতে পালিয়ে গিয়ে ফিরে আসাদের মধ্যে এর আগে গ্রেপ্তার হয়েছেন মতিঝিল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল এবং যুবলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ ভারত থেকে ফেরার সময় দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন বলে খবর এসেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনির ভারত সীমান্তে গ্রেপ্তার হয়েছেন বলে খবর আসে। এছাড়া ভারত থেকে দেশে ফেরার পথে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। 5 আগস্টের পর থেকে 2026 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত হত্যা ও নির্যাতনের অভিযোগে সারা দেশে প্রায় 2100টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি প্রায় 1,25,000। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, এমপি, তৃণমূল পর্যন্ত নেতাকর্মী ও পুলিশ সদস্য আছেন। বিভিন্ন মামলায় সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও পেশাজীবীদেরকেও আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গোয়েন্দা পুলিশ ডিবি এবং পুলিশের বিশেষ শাখা এসবি বিভিন্ন মামলার আসামি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করেছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশিরভাগই ঢাকায় আত্মগোপন করে আছেন। মাঝে মধ্যে এরা ঝটিকা মিছিল বের করেন এবং গোপন মিটিংয়ে অংশ নেন। নেতাদের মধ্যে কেউ কেউ সরাসরি, আবার কেউ অনলাইনে মিটিংয়ে যোগ দিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ 6 এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হঠাৎ ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলের পর 17 এপ্রিল ডিবি পুলিশ তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে। তার ঘটনা প্রমাণ করে আত্মগোপনে থাকা অবস্থায়ও নেতারা রাজনৈতিক সক্রিয়তা বজায় রেখেছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতারাও শীর্ষ নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে, এমন আশা ছিল দলটির অনেকের। কিন্তু নির্বাচনের পর দেখা যাচ্ছে তেমনটা ঘটেনি, বরং বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাশ হয়ে গেছে। ফলে আইনগতভাবে আওয়ামী লীগের সামনে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ আর নেই। নেতাকর্মীরা দেশে ফিরলেও শেখ হাসিনা এখনই ফিরবেন বলে মনে হয় না। যদিও আওয়ামী লীগ শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 নামে সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন চালাচ্ছে, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে ইতোমধ্যে ফাঁসির রায় হয়েছে, যে রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগও আর নেই। এই অবস্থায় দেশে ফেরা তার পক্ষে অসম্ভব। তবে দেশে না থাকলেও বিদেশে বসেই নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাবেন তিনি। শেখ হাসিনা এর আগে দলের নেতাকর্মীদেরকে সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা স্বতন্ত্রভাবে বা অন্য কোনো দলের হয়ে নির্বাচন করতে পারেন। এজন্য দলকে চাঙ্গা রাখতে এবং রাজনীতিতে দলের প্রভাব বাড়াতে দলের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। নেতাকর্মীরা মনে করেন, এখন নির্যাতন ও জেল জুলুমের শিকার হলেও দেশের রাজনীতির ময়দানে আওয়ামী লীগের শূন্যতা এখনো কেউ পূরণ করতে পারেনি। কাজেই যেসব এলাকায় ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের অবস্থান ভালো, সেখানে স্থানীয় নির্বাচনে জয়ের সুযোগ যেমন আছে, একই সাথে শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে দলে সক্রিয় হয়ে নেতৃত্ব পাওয়ার সুযোগ এসেছে।
তাই জেল, হামলা ও নির্যাতনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফিরতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। 48 ঘন্টায় জামাত ইসলামীর পক্ষে, জামাত ইসলামীর রাজনীতির পক্ষে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সরল তাৎপর্য হচ্ছে, বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট এবং ধ্রুব সত্য কথা। বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা কেউ ঠেকাতে পারবে না। গত 48 ঘন্টায় জামাতের পক্ষে সেই ঘটনাই ঘটে গেছে। জামাত ক্ষমতা আসবে তো আসবেই, জোরালোভাবে আসবে, শক্তিশালীভাবে আসবে, নরবরেভাবে আসবে না। জামাতের অনেক ঐতিহাসিক দুর্বলতা, ক্ষমতা আসলে জামাতের এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, যেসব ধারণা করা হচ্ছে, এগুলো ক্ষমতা আসার আগেই দূর করে তারপরে আসবে। এই যে বলেন না যে জামাত ক্ষমতা আসবে, তারা তো 71 সালে স্বাধীনতা বিরোধী ছিল না, এই সমস্যার সমাধান জামাত করেই তারপরে ক্ষমতা আসবে। আর এই সমস্যার সমাধান না করে ক্ষমতা আসা সম্ভব না, অতএব নো টেনশন। এবং জামাতের বিরুদ্ধে যত সমালোচনা, তার মধ্যে একটা হচ্ছে জামাত নারী বিরোধী, এরা নারীদেরকে অ্যাক্সেস দেয় না, এরা নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, নারীদেরকে জোর করে পর্দা করাতে চায়। জামাত ক্ষমতা আসলে কি চুল খুলে রাস্তাঘাটে, হাটে বাজারে, ইউনিভার্সিটিতে ঘোরা যাবে? জামাত ক্ষমতা আসলে যারা পর্দা করে না তাদের অবস্থাটা কি হবে? যারা গান গায়, সিনেমা করে, যারা নাটক করে, তাদের কি অবস্থা হবে? এরকম অনেক রং পারসেপশন আছে। এবং জামাত তো স্বাধীনতা বিরোধী, এখন আবার আছে জামাত গুপ্ত। দেখেন, জামাতের বিরুদ্ধে জামাত কেন ক্ষমতা আসতে পারবে না বা ভোট দেওয়া উচিত না, বা জামাতের বিরুদ্ধে আপনার সমালোচনাগুলো কি? আমি আপনাদেরকে এই আলোচনায় দেখাবো যে সমালোচনাগুলো আছে এগুলো, বা যে অপপ্রচারগুলো আছে, এগুলো ডিবাং হয়ে গেছে, এগুলো নাই হয়ে গেছে। বিকল্প কি প্রতিষ্ঠিত হয়েছে আপনি শুনলে অবাক হবেন, যে বিরোধী দলে থাকা অবস্থায় এগুলো ধীরে ধীরে নাই হয়ে যায় ক্ষমতা আসলে। কিন্তু না, বিরোধী দলে থাকা অবস্থায় জামাতের বিরুদ্ধে সবগুলো অভিযোগ একদম হাওয়া হয়ে যাচ্ছে। তাহলে ক্ষমতা আসলে এগুলো নামগন্ধ থাকবে না। তো ক্ষমতায় জামাত আসবে, জোরালোভাবে আসবে, শক্তিশালীভাবে আসবে, টেকসইভাবে আসবে। দর্শক, একে একে আসি। প্রথমেই আমি একটা খবরের শিরোনাম আপনাদেরকে শোনাই। জামাতে যোগ দিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার জসিমউদ্দিন। এটা জাস্ট একটা নিউজ, এরকম শত শত নিউজ, শত শত ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে। এবং নির্বাচনের আগে আপনারা প্রত্যেক দিন এরকম শত শত ঘটনা দেখতেন, আর এখনো ঘটে, কিন্তু পত্রিকায় আসে খুব কম। যেমন আমি যেরকম আমার দেশ থেকে আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, জামাত ইসলামী যোগ দিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার জসিমউদ্দিন, একটা আপনারা পত্রিকায় পড়েছেন, কিন্তু এরকম ঘটনা ঘটে শত শত। বেশিরভাগ মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ কমান্ডার এরকম যারা জামাত ইসলামীতে যোগ দেন, তারা এটা ঘটা করে প্রচার করতে চান না, তারা ফুলের তোড়া দিয়ে যোগ দেন না, তারা জাস্ট জামাত ইসলামের একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করে জামাত ইসলামীতে যোগদান, নীরবে নিবৃতে, এবং ধীরে ধীরে অনেকে রোপণ হয়ে যান। এটা তার আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজন জানে, জাতীয়ভাবে এটা আমরা জানতে পারি না, কিন্তু আমরা যারা জামাতের ইন্টারনাল খোঁজ খবর রাখি, আমরা এই তথ্যগুলো পাই। আমার পরিচিত এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে যে একসময় আওয়ামী লীগ করতেন, একসময় বিএনপি করতেন, কেউ জাসদ করতেন এবং কেউ জাতীয় পার্টি করতেন, তারা এখন শেষ বয়সে এসে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন নিছক ধর্মীয় চেতনা থেকে। এবং তারা এগুলো প্রচারণা করে না বা কোনো রাজনৈতিক ফায়দা নিতেও চায় না, জাস্ট আল্লাহ সন্তুষ্টির জন্য জামাত ইসলামীতে যোগ দিয়েছে, নীরবে নিবৃতে জামাত করে যাচ্ছে। প্রচুর এই সংখ্যাটা। এখন দেখেন এই যে খবরটা, যে মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। জামাত কি এখন সরকারি দল না বিরোধী দল? তাই বিরোধী দলে মুক্তিযোদ্ধা কমান্ডার যোগ দেওয়ার তাৎপর্য এটা থেকে একটা বিষয় স্পষ্ট, যে জামাত স্বাধীনতা বিরোধী, মানে এইগুলো মুক্তিযোদ্ধারাই খায় না। আর মুক্তিযুদ্ধ ব্যবসা যারা করতো তারা তো ভারতে পালিয়েছে। আর 1971 সাল প্রশ্নে বিএনপির আকিদা এবং জামাতের আকিদা এক, বিএনপির অবদান জামাতের অবদানও প্রায় এক। যেমন জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে, যেমন এই যে মুক্তিযুদ্ধ কমান্ডার একজন জয়েন করেছে, বিএনপি তো মুক্তিযোদ্ধা আছে। 1971 সালে জামাত স্বাধীনতা বিরোধী ছিল, 1971 সালে বিএনপিও স্বাধীনতা বিরোধী ছিল। বিএনপির যে পূর্বসূরি, যাদের এক্সটেনশন বিএনপি, সেই মুসলিম লীগ, এরা স্বাধীনতা বিরোধী ছিল, এবং বিএনপি যারা প্রতিষ্ঠিত করেছে তারা স্বাধীনতা বিরোধী ছিল। যদিও জিয়াউর রহমানকেও অন্যান্য অনেক মুক্তিযোদ্ধারা পাকিস্তানের চর বলে থাকেন, এটা অপপ্রচার। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা আছে, এরকম জামাত ইসলামীতে অনেক মুক্তিযোদ্ধা আছে। তো এই যে মুক্তিযুদ্ধ কমান্ডার জামাতে যোগ দিয়েছে, একে কি আপনি ছোট করে দেখতে পারবেন? তো প্রথমে যে ঘটনাটা ঘটছে, যে জামাত স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এইসব কথাবার্তা মুক্তিযোদ্ধারা কেউ খায় না, এইসব কথার কোনো তাৎপর্য নেই, বরং পাল্টা মুক্তিযোদ্ধারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। আমার কাছে এগুলো একটা ডেটা সংগ্রহ করার চেষ্টা আমি করছি, আপনারা সেগুলো পেয়ে যাবেন। যে বাংলাদেশে কোন দলে সবচেয়ে মুক্তিযোদ্ধা বেশি? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থাকবে না, আওয়ামী লীগ কোনদিন বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য ফর্মে অন্য নামে ফিরবে একটা পর্যায়ে, তবে সেটা কখনো ফার্স্ট কিংবা সেকেন্ড দল হিসাবে না, ফোর্থ ফিফথ দল হিসাবে ফিরবে। আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসতে পারবে না, কিংবা প্রধান বিরোধী দল হতে পারবে না, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে হয়তো থাকতে পারে, কারণ যেহেতু তাদের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে। এই জন্য দেখবেন যে একটা সময় আসবে যে বেশিরভাগ মুক্তিযোদ্ধারা তো আর কয়েক বছর পর জীবিত খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। দু একজন যারা বেঁচে থাকবে অল্প কিছু, তাদের মধ্যে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা জামাত ইসলামী করবে। বিএনপির চাইতে জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি হবে, এবং বেশি হচ্ছে। এগুলো নিয়ে আমি একটা গবেষণা করছি যে কোন দলে মুক্তিযুদ্ধ বেশি। আওয়ামী লীগ নিষিদ্ধ, হ্যাঁ, কার্যত আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ বেশি ছিল, কিন্তু বর্তমানে বৈধ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত বিএনপি অল্প কিছুটা এগিয়ে আছে, কিন্তু সেগুলো শুনবেন, এবং এই তথ্যটা যখন আমরা নিশ্চিত হবো তখনই আনুষ্ঠানিকভাবে সংখ্যা প্রকাশ করবো যে কোন দলে মুক্তিযোদ্ধা বেশি। উত্তর হবে জামাত ইসলামীতে মুক্তিযোদ্ধা বেশি, এটা হবে, এখন পর্যন্ত হয়নি। তবে জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অমুক এগুলো কেউ খায় না, এগুলো কেউ বলে মজা পায়, কিন্তু জনগণ এগুলো গ্রহণ করে না। আর জনগণের কাছে যে ন্যারেটিভের কোনো ফজিলত নাই, ওই ন্যারেটিভ ভ্যালুলেস। এটার একটা প্রমাণ দেখেন, তরুণ প্রজন্মের কাছে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, অমুক তমুক, এই প্রশ্নটা একদম নাই হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নবীন বরণের আয়োজন করেছে। এখানে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এই নবীন বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর সব মিলিয়ে 3-4টা অনুষদ মিলিয়ে প্রায় 5000 শিক্ষার্থী ভর্তি হয়। তার মধ্যে অল্প কিছু কয়েকশো শিক্ষার্থী বাদে প্রায় সবাই 3500+ শিক্ষার্থী শিবিরের নবীন বরণে অংশগ্রহণ করেছে, যেটা নজিরবিহীন। এর মানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় 2/3
শিবিরকে পছন্দ করে বা শিবিরের ডাকে সাড়া দেয়। আগামী ডাকসু নির্বাচনে যদি হয় তাহলে শিবির আরো বিপুল ভোটে জিতবে, এটা স্পষ্ট। তো সেখানে যারা অংশগ্রহণ করেছে তারা 71 নিয়ে, রাজাকার নিয়ে, এগুলো নিয়ে কোনো আলোচ্য বিষয় না। এবং চুল খোলা নারীরা, হিজাবি নন হিজাবি নারীরা, অন্য ধর্মের নারীরা কমফোর্টেবলি শিবিরের নবীনবরণে অংশগ্রহণ করেছে এবং তারা শিবিরের প্রশংসা করেছে। দেখেন, 1 বছর আগেও নারীদের প্রশ্নে শিবিরের অবস্থান কি হবে, ডাকসু নির্বাচনে এই বিষয়ে কত অপপ্রচার, কত স্টেরিওটাইপস, কত মিসপারসেপশন, কনসেপশন। কিন্তু এখন ওই পারসেপশন নাই, একদম উড়ে গেছে। যে না, শিবির একটা নারী বান্ধব দল, শিবিরে যে কোনো ধর্মের লোকজন নারীরা আসতে পারে এবং আসছে। এটা নিয়ে এখন কোনো বিতর্ক, প্রশ্ন, সন্দেহ, সংশয় নেই। বুঝতে পারছেন জামাত শিবিরের রাজনীতি কত দূরে গিয়েছে। তো এই যে নারী প্রশ্নে জটিলতা কেটে গেছে, মুক্তিযুদ্ধ প্রশ্নে জটিলতা কেটে গেছে, এবং গুপ্ত ট্যাগ এটা হাসি তামাশায় একটা হাসি তামাশার মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে, এগুলোর কোনো তাৎপর্য নেই। এটা একটা সাইন যে জামাত ক্ষমতা আসবে এবং সমস্যার সমাধান সব ন্যারেটিভ ব্যক্ত করে দিয়ে আসবে। এটা অনিবার্য বাস্তবতা হয়ে পড়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।